কিছুদিন আগেই রাজ্যের পর্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সন্দেশখালীর একটা এলাকাতে বিপুল আকারে ভোটারদের নট ইন্ডিয়ান সিটিজেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিল তাদেরকে ডেথ ঘোষণা করে দেওয়া হয়েছিল। একটা লিস্ট, আননোন সোর্সে একটা লিস্ট ভাইরাল হয়েছিল। সেই জায়গা থেকে খবর তুলে নিয়েছিলাম এবং তারপরেই সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়েছিলেন এপিসিআর এর তরফ থেকে ইমতিয়াজ দা এই যে ফ্যাক্ট ফাইন্ড করতে গিয়েছিল সেখানে বিপুল আকারে নর্থ ইন্ডিয়ান সিটিজেন আর বয়োজ্যেষ্ঠদের ডেথ ঘোষণা করা হয়েছিল এবং সেই ফ্যাক্ট ফাইন্ডের পরে একটা প্রেস কনফারেন্স করেছিলেন। তো আমার প্রশ্নটা হলো, এই যে ফাইনাল লিস্ট বেরোলো, এখন পরিস্থিতি কি? প্রশ্ন হচ্ছে, আমরা যখন সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং করলাম, আমরা শুধু ফ্যাক্ট ফাইন্ডিং করিনি, আমরা এর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ কিছু নিয়েছিলাম। প্রথম যেটা দেখলাম যে সেখানে 5,963 জনের একটা নামের লিস্ট, যেটা বলা হচ্ছিল যে এটা বেনামি বা একটা আনঅথেন্টিক একটা লিস্ট সোর্স এইভাবে বলা হচ্ছিল। কিন্তু আমরা এই লিস্টটা পেলাম কোত্থেকে? এটা ওখানকার লোকাল যারা বিএলও আছেন তাদের মোবাইল নাম্বার থেকে, এবং কোথা থেকে না, মোবাইল নাম্বার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কাদের? বিএলওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে কিন্তু আছে, সেটা স্ক্রিনশট দিয়ে আমরা আগের ফ্যাক্ট ফাইন্ডিং আমরা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি এভিডেন্স সহ, যে সেইটা অ্যাকচুয়ালি কোনো বেনামি কোনো জায়গা থেকে আসেনি, উড়ো খবর না। এটা তাদেরই প্রকাশিত লিস্ট এবং তারাই এটা গোপন নথি হিসেবে রেখেছিল, বিএলওদের কাছে দিয়েছিল যাতে করে তথ্যটা যাচাই করা হয়। এবার আমরা যখন সেই তথ্যটার উপর কাজ শুরু করি, গিয়ে দেখলাম সেখানে 444 জন আছে এমন ব্যক্তি যারা হচ্ছে মৃত বলে অবজেকশন করা হয়েছে। এখন ফর্ম 7-এর মাধ্যমে কেউ যদি মৃত হয়, তার বিপক্ষে যদি কেউ অবজেকশন করে, 3টে কন্ডিশন খুব ভাইটাল। কি কি কন্ডিশন? 1 নম্বর, কোনো ব্যক্তি মৃত হলে তার আত্মীয় হতে হবে, তবেই সে ফর্ম 7 অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি আত্মীয় না থাকে তাহলে তার প্রতিবেশী হতে হবে, তবেই সে ফর্ম 7 অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর যদি তিনি ফর্ম 7 অ্যাপ্লিকেশন করেন, তাহলে এই দুটো কন্ডিশন ভাইটাল। তার গ্রামবাসী বা প্রতিবেশী বা এটা হতে হবে। কিন্তু যার বিরুদ্ধে অবজেকশন করেছেন তিনি একজন মুসলিম ব্যক্তি, আর যে অবজেকশন করছেন তিনি একজন অমুসলিম ব্যক্তি। নাম দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কখনই তার আত্মীয় হতে পারে না এবং প্রতিবেশী হতে পারে না, গ্রামবাসী হতে পারে না। তাহলে ফর্ম 7-এর যে আইনের ধারা 1950-এর পিপল রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, সেই অনুযায়ী 1950-এর অ্যাক্ট অনুযায়ী সেখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে এই দুটো কন্ডিশন। এই দুটো কন্ডিশন ব্রেক করে কিভাবে ফর্ম 7 জমা করলেন, এবং যে ব্যক্তি, যে অফিসার, যে আধিকারিক এই ফর্ম 7 অ্যাপ্লিকেশনটা গ্রহণ করলেন, তিনি বা কিভাবে এটা নিলেন, অবৈধ কাজ করলেন। নাম্বার 2, মৃত ব্যক্তির ক্ষেত্রে ফর্ম 7 জমা করার সাথে সাথেই একটা ডকুমেন্ট মাস্ট হয়ে যায়, ভ্যালিড ডকুমেন্ট, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট ছাড়া মৃত ব্যক্তির ক্ষেত্রে ফর্ম 7 অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে আইনত অপরাধ, জমা দেওয়া হচ্ছে আইনত অপরাধ, এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, পানিশেবল অফেন্স। তাহলে যে ব্যক্তি ডেথ সার্টিফিকেট ছাড়া 444 জন ব্যক্তির নামে অবজেকশন করলেন ফর্ম 7 মৃত বলে, আর যে অফিসার সেটা গ্রহণ করলেন, দুজনাই আইনত অপরাধ করলেন, পানিশেবল অফেন্স করলেন, সংবিধান ব্রেক করলেন। তাহলে এই যে ক্রাইম, এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি তারা দুজনাই করলেন এবং আইনত তারা দুজনাই অপরাধী। আমরা কি করলাম, এই ব্যাপারটা যখন প্রকাশ করে দিলাম 444 জন এবং আইনের ধারা এই বিষয়গুলো আছে, এবং আমরা একটা এফআইআর লঞ্চ করলাম, আরটিআইও করেছি। এফআইআর লঞ্চ করার পর তখন কিন্তু ওখানকার যারা ইআরও বলেন, যারা আছেন যুক্ত, এসআইআর এর আধিকারিক যারা আছেন, তারা কিন্তু খুব বিপদে পড়ে আছে। তারা প্রথম উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এটা আছে, তারপরে তারা দেখছেন যে যদি আমরা এই ফর্মটার উপর প্রসিড করি, এই ফর্মটার এগেনস্টে যদি আমরা আগে যাই, যেহেতু এটা ইললিগাল, অবৈধ, বেআইনি, তাহলে তাদের জেল খাটার সম্ভাবনা নিশ্চিত। এই জন্য তারা এই ফর্মটাকে পুরোপুরি ড্রপ করে দিতে বাধ্য হয়েছে। কারণ আমরা যে লিস্টটা পরবর্তীতে দেখতে পেলাম যে 28শে ফেব্রুয়ারি 2026-এ যে ফাইনাল লিস্ট এসছে, সেখানে এই যাদের নামে অবজেকশন করা হয়েছিল তাদের অনেকজনকেই অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং কয়েকজন আছে যাদের নট ইন্ডিয়ান সিটিজেন করা হয়েছিল, তারা আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় আছে। ঠিক আছে, এবং যাদের ডিলিট করা হয়েছে, এবং তাদের কাউকে ডিলিট করা হয়নি, যেগুলো ডিলিট করা হয়েছে সেই ডিলিটেড আমরা দেখলাম তারা কিন্তু সবাই অমুসলিম এবং অন্য কারণে তাদের ডিলিট করা হয়েছে, যদিও তারা বৈধ নাগরিক হিসেবেই আমরা দেখলাম। ঠিক আছে, তাদের ফর্ম 7-এর মাধ্যমে ডিলিট করা হয়নি, অন্য কারণে ডিলিট করেছে বলে আমাদের মনে হলো, সেই তথ্যই তাই বলছে। এবং আমরা যখন হাওড়াতেও ফ্যাক্ট ফাইন্ডিং করেছি, হাওড়া মধ্য, উত্তর, একই ব্যাপার। আমরা ইলেকশন ওসির কাছে গিয়েছিলাম, ইলেকশন ওসিকে আমরা বললাম যে আপনারা গণহারে যে ফর্ম 7 নিচ্ছেন, এইটা তো আপনারা নিতে পারেন না। একটা ব্যক্তি আমরা দেখালাম ওনাকে পরিষ্কার, যে একজন ব্যক্তি, কেউ 65, কেউ 70, কেউ 100, এইভাবে ফর্ম 7 অ্যাপ্লিকেশন জমা করেছেন। এটাও তো অন্যায়, কারণ একটা ব্যক্তি ম্যাক্সিমাম 5 থেকে 7 জন 7টা ডকুমেন্ট জমা করতে পারেন। এর বেশি হলেই নিয়ম হচ্ছে, আইন হচ্ছে যে সেটার
স্কুটনি হওয়া দরকার। আমি প্রশ্ন করলাম যে আপনারা স্কুটনি না করে একটা ব্যক্তির কাছ থেকে 50, 60, 70 এইভাবে কেন নিচ্ছেন? তো তিনি পরিষ্কার বললেন, নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে পরিষ্কার ইনস্ট্রাকশন আছে যে ফর্ম 7 যতগুলোই জমা পড়বে সবগুলো নিতে হবে বিনা বিচারে। তখন ওনাকে বললাম যে নির্বাচন কমিশন যে আপনাকে নির্দেশ দিয়েছে বলছেন, তিনি কি আইনের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে? আইন বলছে 1955 সালে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট পরিষ্কার বলছে যে ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ফর্ম 7 নেওয়া যাবে না। সেখানে আপনি ভ্যালিড ডকুমেন্ট ছাড়া অগুন্তি গণহারে ফর্ম নিয়ে নিচ্ছেন। আইনটা কি আগে নাকি আপনার অর্ডারটা আগে? আর তিনি অর্ডার কিভাবে দিতে পারেন, একটা অর্ডার, মৌখিক অর্ডার যেটা আইনের বিরুদ্ধে যায়? এটা তো ক্রাইম। এই অর্ডারটাই ক্রাইম। যদি এরকম অর্ডার হয়ে থাকে, যদি তিনি কোনো মানে লিখিত অর্ডার দেখাতে পারেননি, তিনি জাস্ট মৌখিক একটা কথাটা বলেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ফর্ম 7 এর চক্রান্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্ল্যানিং মাফিক করা হচ্ছে, এবং যারা করছেন এবং যাদের কাছে জমা হচ্ছে, যারাও কিন্তু বিনা বিচারে এই সমস্ত ফর্ম 7 গুলো গ্রহণ করছেন, তাদের মধ্যে একটা অবৈধ আতাত কাজ করছে, এবং অবৈধ আতাতটা খুব টার্গেটফুল, পরিষ্কার একটা মুসলিম জনজাতিকে টার্গেট করে এটা করা হচ্ছে। এটাই ভাবতে হবে। এই যে ওই সন্দেশখালীর খবরটা হলো, কিন্তু এই যে মুর্শিদাবাদে হ্যাঁ। কয়েক লক্ষ ভোটার আন্ডার এডুকেশনে আছে, তো সেই ক্ষেত্রে এই যে আপনারা এখানে কি কোনো কাজ করছেন মুর্শিদাবাদ নিয়ে? রাইট। এই যে বলছেন যে আন্ডার এডুকেশন, মানে এডুকেটিভ, তো এই যারা আছে বা যাদের বিচারাধীনে রাখা হয়েছে, এখন এদের তো রেজাল্টটা অজানা, তাই না? কি হবে? ডিলিটও হতে পারে, আবার অ্যাপ্রুভও হতে পারে। আপনারা যে এই যে সঠিক টাইমে সঠিক পদক্ষেপ নিলেন বলেই সন্দেশখালীর এই চিত্রটা পরিবর্তন হয়েছে বলে আপনি দাবি করছেন। অবশ্যই। সেই জায়গা থেকে মুর্শিদাবাদ, মালদা বা এই সমস্ত জায়গায় যেখানে বেশি সংখ্যক এডুকেশনে রাখা হয়েছে, হুম। সেই জায়গা থেকে কোনো পদক্ষেপ নেওয়া? না, প্রশ্ন হচ্ছে যে ফর্ম 7টা এটা অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিকেশন করছেন সেটা যেন গোপনে রাখা হচ্ছে, এবং যে লিস্টটা ওরা তৈরি করছে সেটাও কিন্তু গোপনীয় লিস্ট। এখন এই যে গোপনীয় লিস্ট বা গোপন তথ্য, এটা কোনো কোনো জায়গাতে ফাঁস হয়ে গেছে। যেখানে যেখানে ফাঁস হয়ে গেছে আমরা সেখানে গেছি, তথ্য সংগ্রহ করেছি। ঠিক আছে? আমরা যখন ইলেকশন অফিসে গিয়ে বললাম যে আমাদের তথ্য দিন, তারা তথ্য দিতে চায় না, বললো না আমরা দিতে পারবো না, RTI করে নিতে হবে। তাহলে এটা গোপন নথি প্রকাশ হলেই জানতে পারবো। তো আমরা মালদা, মুর্শিদাবাদে এরকম গোপন নথি প্রকাশ হয়েছে, এরকম পাইনি, কিন্তু এটা খুব স্বাভাবিক যে সেখানেও ফর্ম 7 অ্যাপ্লিকেশন জমা হয়েছে। কারণ হচ্ছে যে আপনি দেখেন এই যে লিস্টের মধ্যে পরিষ্কার প্রকাশিত হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে টোটাল ডিলিটেড কত? 5,46,053 জন। এই যে 5,46,053 জন টোটাল ডিলিটেড বাই ফর্ম 7। কে বলছে এটা? নির্বাচন কমিশনের যে প্রকাশ করেছে যে তালিকাটা, সে তালিকাটা পরিষ্কার এখানে বলছে। এই যে প্রকাশ করা তালিকা, সেখানে দেখেন টোটাল ডিলিশন ফর্ম 7 এর মাধ্যমে কত? 5,46,053 জন। তাহলে এটা তো ফর্ম 7 এর মাধ্যমে হয়েছে। তার মানে পরিষ্কার যে এই যে ডিলিশন প্রক্রিয়াটা, এটা শুধুমাত্র যে সন্দেশখালী, হাওড়া, উত্তর কলকাতা যে কটা আমরা দেখেছি এখানে না, আমরা যেটা ডাউট করেছিলাম সেটাই সঠিক। মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে ফর্ম 7 অ্যাপ্লিকেশন হয়েছে, এবং সেই ফর্ম 7 অ্যাপ্লিকেশনের বিশেষে কিন্তু বড় অংশের একটা মানুষকে টার্গেট করে তাদের ডিলিট করে দেওয়া হয়েছে।